রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল ছাত্র বন্ধু এবং জ্ঞানী ব্যক্তিবর্গ, আমি খুবই ক্ষুদ্র একজন ব্যক্তি, বেশ আমি গর্বিত আজকে অনুষ্ঠানে যোগদান করতে পেরে। আজকের অনুষ্ঠানটা হলো আবু সাঈদের বীরত্বের স্বাধীনতা, তার উপরেই আসলে আমরা আজকে বুক ফুলে কথা বলতে পারতেছি। আজকে আমি এখানে আসতে পেরেছি, হাসতে পারতেছি, স্বাধীনভাবে ঘুরতে পারতেছি। এই স্বাধীনতা কতখানি আপনারা হয়তো অনেকে বুঝবেন না। আমি আমার পরিবার চরমে চরমে প্রতিটা জিনিস আমরা অনুভব করতে পারতেছি। আজকে যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এখানে গণহত্যার কথা বলা হয়েছে, সাথে যে আহত যোগ করি, এটা অনেক বড় ব্যক্তি। আর এর অগ্রগতি নিয়ে কথা বললে আমি বলবো লজ্জা। আজকে যে সরকার, এটা কিন্তু সাধারণ আমলাতান্ত্রিক সরকার না, এটা বিপ্লবের মাধ্যমে সৃষ্ট সরকার। আপনি যেই নামেই ডাকেন, তাদের 7-5 দিন কাজ করব, 2 দিন ছুটি, বা 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা কাজ করব, এভাবে কাজ করার কোনো অবকাশ নাই। আমি এটাকে মূল্যায়ন করি যুদ্ধকালীন সরকার, যে 24 ঘন্টা কাজ করবেন, 30 দিনের সব মাস। এখন এই যে একটা গণহত্যার, এর অনেক ব্যক্তি, অনেক কাজ, এর সংখ্যা নির্ণয় এবং আহতদের সংখ্যা নির্ণয় হয়তো ফাইনালাইজড, বাট আপনি একটু ভাবুন, সংখ্যা যাই হোক, তার সাথে তার পরিবার জড়িত। পুরো পরিবারটা আজকে রাস্তায় 2টা মাস। কোনো একজন উপদেষ্টা তাদের পুনর্বাসন বা দৈনন্দিন জীবন ব্যবস্থা কীভাবে চলবে, আমরা কোনো জিনিসের গুরুত্ব দিয়ে নেই। আমি খুবই কৃতজ্ঞ যে একটা অনুষ্ঠান আজকে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে, এই জিনিসটা আমরা হাইলাইট করতে পারতেছি। আপনারা যে মেডিকেল কলেজে যান, দেখবেন যে যোদ্ধা সে শুয়ে আছে, কাতরাচ্ছে, আর তার বউ হাত পাততেছে খাওয়ার জন্য। এর চেয়ে লজ্জা কি থাকতে পারে আমি জানি না। এই লজ্জা আমার না, জাতির না, উপদেষ্টা সবার। বড় বড় বক্তৃতা দেওয়ার কিছু নাই, তাদের পাশে দাঁড়াতে হবে। কেন আমরা তাদের একটা রিক্সাওয়ালা ধরে নেন, তো মিনিমাম তার ইনকাম আছে 15,000 টাকা, বাড়ি ভাড়া সব দিয়ে সে সংসারটা তার চলে। সে রিক্সাওয়ালা রাস্তায় যুদ্ধ করে মনে হয় আমাদের স্বাধীনতা দিল, আর তারা বিপদে, আমরা দূরে সরে স্বাধীনতা এনজয় করতেছি। আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কনসার্ন মিনিস্ট্রি, আমার তো মনে হয় এই গণহত্যা, বিচার ও পুনর্বাসন একটা উপদেষ্টা দরকার, এছাড়া এটা সম্ভব না। এটা বিরাট ব্যক্তি, আপনি একদিনের ব্যাপার না তো, অনেক ব্যক্তি, তাকে চোখ নষ্ট হয়ে গেছে, ছেলেটা জীবন নষ্ট, চোখের খরচ বা তার পরিবারের খরচ বহন, অনেক কিছু ব্যাপার আছে। আমি অনুরোধ করব যে ওনারা সবাই আগে আসবেন, দেশটাকে সামনে আগে নেবেন, এই স্বাধীনতাকে মূল্যায়ন করব। আর বর্তমান অবস্থায় যা দেখতেছি, ধীরে চলনীতি, এটা মোটেও কাম্য না। আর একটা হলো দর্শন, হলো ক্ষমা আর ক্ষতিপূরণ। এটা একটা দর্শন, ক্ষমা ও ক্ষতিপূরণ। আজকে সরকার এই দিকে আগাচ্ছে। ক্ষমা সব জিনিসের হয় না, টোকেন পানিশমেন্ট হলেও হতে হবে, বাট তাকে অপরাধ স্বীকার করতে হবে। আর ক্ষতিপূরণ অতি জরুরি, অতি জরুরি, মানে এর জরুরি লিমিট বলবো না, 1 মিনিট পরেই হওয়া উচিত। প্রতিটা পরিবার আজকে নিঃস্ব, রাস্তায়। পাহাড়ে গেলে দেখা যায় এই বর্ষার সময় ওই সেটেলাররা আশ্রয় নিয়েছিল পাহাড়ের ঢালে, যখন বর্ষা পরে মাইকিং করে যে ভালো পুনর্বাসন স্থানে আসেন। পুনর্বাসন স্থান মানে তার ঘর বাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় মধ্যে হাঁটতেছে, কোথায় দাঁড়াবে? মানে আমরা পুনর্বাসনটাকে মূল্যায়ন করতে পারি না। সে ঘর বাড়ি ছেড়ে দিয়েছে সরকারের ভয়ে, রাস্তায় হাঁটতেছে, রাস্তার মধ্যে ঘুরতেছে হাড়ি পাতিল জানিয়ে। তো ঠিক একই অবস্থা এদের, সব ঘর বাড়ি ছেড়ে দিয়ে ওই হাসপাতালে বউ বাচ্চা কোলে নিয়ে একই বেডের মধ্যে শুয়ে আছে। খাবার হয়তো দিচ্ছে একজনের, বাকি 2জন বাকি। আমি মনে করি এই বিপ্লবী যোদ্ধাদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। সরকারের একটা বিশেষ কোনো ব্যক্তি বা সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত। স্বাস্থ্য বিভাগ বিরাট বিভাগ, এই বিভাগ, এই মন্ত্রণালয় কি পারে না যে কটা মেডিকেল, বিশেষ করে আমাদের পঙ্গু হাসপাতাল, মেডিকেল কলেজ, অন্যান্য কলেজে একটা টিম পাঠায়া এদের চিকিৎসা স্পেশাল কেয়ার নেওয়া উচিত। ইচ্ছা করলেই পারে।
আমলাতান্ত্রিক জটিলতা, ওই অর্থ মন্ত্রণালয় সব কিছু, এটা তো বিপ্লবী সরকার, যেটা সিদ্ধান্ত হবে স্পট সিদ্ধান্ত হবে। আর যা হচ্ছে তথাকথিতভাবে যে আগে যেরকম হতো, আগে যদি হয় তাহলে আপনাদের দরকারটা কি? নির্বাচন দেন, নতুন সরকার করুক। আমার পরিষ্কার কথা, আপনার হয় যুদ্ধকালীন সরকার, জাতীয় সরকার মতো দ্রুতগতি কাজ করবেন, 30 দিনে মাস, আর না পারেন ছেড়ে দেন, নির্বাচন হোক, ওই সরকার করুক। আপনাদের দরকার, আমার কোনো পাওনা নাই। খুবই একটা আশাবাদী সংবাদ যে মাহমুদুর রহমান ভাই ফিরে এসেছেন। উনি যেটা দায়িত্ব পান, আমার মনে হয় এই ধীরে চলনীতি, মানে আমার কিছু হইলো কিনা, মইনু আহমেদের সরকার দেখছেন মনে হয়, প্রথম 6-7 মাস ঠিক ছিল, তারপরে একবার এই কোলে যায়, একবার ওই কোলে যায়। এই সরকারের অবস্থা তাই হয়েছে, ভয় থাকে। আর যে আপনি নিজে চোর না হন, কোনো সমস্যা তো নাই। আমি প্রথমে বলেছিলাম আপনাদের এপিএস পলিটিক্যাল, এটা নিয়ে নেন ছাত্রদের থেকে, তাদেরকে আপনার বিশ্বাস করতে হবে, তারা সুন্দরভাবে কাজটা আগায় দিবে। কোনো অগ্রগতি নাই, এখন পর্যন্ত বিচারক নিয়োগ হয় নাই। আজকে 2 মাস হয়ে গেছে, বিচারক নিয়োগ হয় নাই। বিচারককে খুঁজে পাচ্ছেন না? ঘোষণা দেন, চিন্ময়ত্ব স্বীকৃতিতে বসেন, যারা যোগ্য পুরানো নিয়ে আসেন, চুক্তিভিত্তিক নিয়োগ দেন। কাজ না জানেন, কাজ কারো থেকে শিখেন। বিপ্লবী সরকার অনেক কিছু করতে পারে, বিচারক নেওয়া দেওয়া হয়নি। আপনার তদন্ত সংস্থা বা যারা তদন্ত করবে, হাতে গোনা কয়েকজন লোক দিয়েছেন। কতগুলি ঘটনা ঢাকা শহরে চিন্তা করেন, প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা দিনের উপর মামলা হবে। ব্যক্তি মামলা বাদ দিয়ে দিলাম, 1-2 জন বা 10 জন 15 কাজ না, 50টা মিনিমাম তদন্ত টিম থাকবে। আপনারা সার্কুলার দিয়েন, যারা যোগ্য আসেন, চিন্ময়ত্ব সেতুতে বসেন, ওই সচিবালয়ে বসেন না, লোক নিয়োগ করে কাজ শুরু করেন। 3 দিনে কাজ করা সম্ভব। আপনার সদিচ্ছা দরকার। আপনার কাজ করতে চাচ্ছেন না, ধীরে চলা নীতি, যার জন্য আজকে আমরা বিপদে। আমি নিজে ব্যক্তিগতভাবে বিপদে। আমি আই উইটনেস আয়নাঘরের, আমি মামলা রেডি করে সাবমিট করতে পারতেছি না, বিচারক নাই। দেওয়ার সাথে সাথে এটা ওনারা আসামিরা জেনে যাবেন, আমি বিপদে পড়ে যাব। আর কাকে নিবেন সঙ্গী, তা যদি ঠিক করতে না পারেন, আর কি করণীয় 16 বছরে শিখেন নাই, আমরা অত্যাচারিত হই নাই, কোন জায়গায় সংস্কার করতে হবে। এখন আপনাদের এই সমস্যা রয়ে গেছে। আমি শিখার কোনো শেষ নাই। একটা ছোট বাচ্চা থেকে শেখা যাবে, বুড়ো মানুষ থেকে শেখা যাবে। আপনি নিঃসংকোচে আসেন, সেমিনারে বসেন, শোনেন কি বলে, কীভাবে আগানো যায়। অনেক জটিল সমস্যার সমাধান করা সম্ভব। আমি একটা শুধু উদাহরণ দিই। আমি র্যাব 7-এর অধিনায়ক থাকার সময়, এটা বিএনপির সময়, আপনারা অন্যভাবে নেবেন না, আমি জঙ্গি দমনে আমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ জেএমবির ব্যাপারে। একটা যদি পুলিশের গুলিতে কোনো লোক যদি মারা যায়, এটা এক্সিকিউটিভ ইনকোয়ারি করা হয়। কিন্তু একটা যে আরেকটা ইনকোয়ারি আছে, জুডিশিয়াল ইনকোয়ারি, এটা 3 জন আইজিপি দেখেছি আমি। 3 জন আইজিপি ভুলে গেছেন, বেমানুন ভুলে গেছেন যে জুডিশিয়াল ইনকোয়ারি করতে হবে। আমি বাবর সাহেবকে বলি, স্যার আমার এক সাব ইন্সপেক্টর এটা বলতেছে। র্যাঙ্ক বেশি হলে মনে করেন সে জানে এই ভুল। কে কতটুক শিখে আসছে, সাব ইন্সপেক্টরগুলি যারা প্রমোটিং, অনেক জ্ঞান রাখেন। তার কথার ভিত্তিতে বাবরকে বলি, বাবর তখন একজন লোয়ার কোর্টের, মানে সিএমএম কোর্ট, লোয়ার কোর্ট যেগুলি, ওদের একজন লয়ারে ডাকেন। উনি ঠিক কথাতে বলছেন, আপনি যেটা না করেন সবাই ফাঁসি হবে। তো সব বিভাগীয় কমিশনারদের ডেকে ব্যাকডেট দিয়ে আমাকে রেগুলারাইজ করতে হয়েছে। আমি এটা বলতে চাচ্ছি, র্যাঙ্ক বেশি হইলেই দায়িত্ব দিয়ে দিলেন, সে যে ভুল করবে না বা সেসব জানে এটা ভুল। তা আমি সবাইকে অনুরোধ করব, আমরা সোচ্চার হই, দেশটাকে সামনে নিয়ে যাই। এটা আমাদের নতুন স্বাধীনতা, এটা আমরা হারাতে চাই না। এবং আমরা অভ্যস্ত হই কিছুদিন, এর অর্থ না টাইম পাস করব। আমি আগেই বলতেছি, 30 দিনে মাস, 7 দিনে সপ্তাহ, অন্তত 24 ঘন্টা না পারেন অন্তত 16 ঘন্টা কাজ করেন। মেট্রো দিয়ে যাবেন, আসা যাওয়া করবেন, সাইকেল চালে যাবেন, আসা যাওয়া করবেন। আপনার কেন পুলিশ দরকার, গাড়ি দরকার? খরচ কমায় নিয়ে আসেন, জনগণের টাকা। আমি খুব ক্ষিপ্ত, আমি আর কথা বাড়াবো না, আমাকে ক্ষমা করবেন। অশেষ ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।